আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদ। আপনাদের সাথে আছি আমি শাহিলা আক্তার। জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদ। গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে দ্বিপক্ষিক বৈঠকে বসেছেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ স্থানীয় সময় বেলা 11:15টায় বেজিং এর গ্রেট হল অব দ্য পিপল দুই দেশের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক শুরু হয়। এর আগে বেলা 11:15টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেট হলে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। গ্রেট হলে শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানানো হয়। এখানে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে অভিবাদন মঞ্চে শেখ হাসিনা ও লি কিয়াংকে সশস্ত্র সালাম দেয় চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। শেখ হাসিনা এবং লি কিয়াং এর মধ্যকার বৈঠকের পর তাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা। বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আজ রাতেই দেশে ফিরবেন তিনি। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি আজ। গতকাল আপিল বিভাগের বিশেষ চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির জন্য এই দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। গত 5 জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতির বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর 9 জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই দিন এই আবেদন শুনানির জন্য আপিল বিভাগের পাঠিয়ে দেন চেম্বার আদালত। 4 জুন হাইকোর্টের দেওয়ার রায় আপাতত বহাল রাখেন আপিল বিভাগ। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলেন আদালত। এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ সারা দেশে সকাল সন্ধ্যা সর্বাত্মক বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের কর্তৃত্বের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে বীর মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম ও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সব সংগঠন। এর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এই নতুন কর্মসূচি ঘোষণা করে বলেন, সর্বাত্মক বাংলা ব্লকেট অনুযায়ী বুধবার সারাদিন দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে। পাশাপাশি হাইওয়ে ও রেলপথও ব্লকেটের আওতায় থাকবে। অর্থ আত্মসাতের অভিযোগে আনা মামলার কার্যক্রম বাতিল চেয়ে ডক্টর ইউনূসের আবেদনের শুনানি আজ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বিষয়টি শুনানির জন্য আজ দিন ধার্য রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 7 জনের পক্ষে আবেদনটি করা হয়েছে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় অধ্যাপক ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে গত 3 জুলাই অভিযোগ গঠন করে ঢাকার একটি আদালত। বিচার শুরুর জন্য আগামী 15 জুন দিন ধার্য করা হয়েছে। ইতিহাস করে ব্রিটেনের প্রথম ব্রিটিশ বাংলাদেশি মন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক ও রোশনারা আলী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী লেবার সরকারের নগর মন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন। 41 বছর বয়সী টিউলিপ লেবার পার্টির হয়ে আর্থিক সেবা খাতে দলীয় নীতি প্রণয়নে যুক্ত আছেন 2021 সাল থেকে। টিউলিপ 2015-তে প্রথমবার এমপি হন, পরে 2017 ও 2019 সালে পুনর্নির্বাচিত হন।
4 জুলাই জাতীয় নির্বাচনে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন টিউলিপ সিদ্দিকী। লন্ডনের হ্যাম্পস স্ট্যান্ড অ্যান্ড হাইটেক আসন থেকে লেবার পার্টির হয়ে লড়েন তিনি। অন্যদিকে 5 বারের এমপি রোশনার আলীকে সরকারের হাউজিং বিষয়ক মন্ত্রণালয়ের পলিসিগত ডেভেলপমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। সিরাজগঞ্জে বন্যার কিছুটা উন্নতি হলেও যমুনা নদীর পানি বিপদসীমার 39 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী রয়েছেন জেলার নদী তীরবর্তী 5টি উপজেলার সহস্রাধিক মানুষ। বন্যায় ডুবে আছে সিরাজগঞ্জের 5টি উপজেলার চরাঞ্চল। খেয়ে না খেয়ে দিন কাটছে বানভাসীদের। সকালে যমুনার সিরাজগঞ্জ পয়েন্টে 11 সেন্টিমিটার পানি কমেছে, তবে এখনও বিপদসীমার 39 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও বসত বাড়িতে রয়েছে পানি, তাই বানভাসীরা উঁচু স্থান আর বাঁধের উপর আশ্রয় নিয়েছেন। বরিশালের পাকেরগঞ্জে কাঁচা রাস্তা দিয়ে ভোগান্তিতে এলাকাবাসী। চলাচলের সড়কে বড় বড় গর্ত আর সামান্য বৃষ্টি হলে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় বিপাকে পড়তে হয় সব বয়সের মানুষকে। লেখাপড়া থেকে শুরু করে আবাদি ফসলও ঘরে ঠিকঠাক মতো তুলতে পারে না এখানে বসবাসকারীরা। বাকেরগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমানের তথ্যচিত্রে আবু সাইদ অপর রিপোর্ট। বরিশালের বাকেরগঞ্জে 9 কিলোমিটার কাঁচা রাস্তা নিয়ে ভোগান্তিতে 10 গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ। আরি উপজেলার গারুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা, খয়রাবাদ, কাটাখালী সহ প্রায় 10 গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত চলাচল করে এই রাস্তা দিয়ে। স্থানীয়দের অভিযোগ, 20 বছরেও একজন জনপ্রতিনিধি এসে খোঁজ নেয়নি এই অঞ্চলের মানুষের। আমাদের খুব কষ্ট হইতেছে চলাফেরায়। আমাদের ট্রলার কিংবা নৌকা যোগাযোগ ছাড়া কোনো পথ নেই। খয়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খয়রাবাদ বাজার, খয়রাবাদ মেডিকেল, ইউনিয়ন পরিষদ, খয়রাবাদ হাফিজি মাদ্রাসা, এতগুলো প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমাদের এখানে রাস্তা এবং ব্রিজটা এত অবহেলিত। আমার ছোট থেকেই দেখতেছি এই ব্রিজটি কাঠ দেওয়া আছে, যেটা খুবই দুর্দশাপূর্ণ। বিগত 20 বছরে আমি দেখি না যে কোনো জনপ্রতিনিধি আমাদের এলাকায় আসছে এবং আমাদের এই দুর্দশার কথা শুনেছে। সামান্য বৃষ্টি হলেই কাদা পানিতে অনেক দুর্ভোগের শিকার হতে হয়। বর্ষাকালে স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের পড়তে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়। বড় বড় গর্ত আর উঁচু নিচু খানাখন্দ সৃষ্টির কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। এই রাস্তাটি আমাদের দীর্ঘদিন অবহেলিত, কাদায় সবসময় পরিপূর্ণ থাকে। বর্ষার দিনে গাড়ি চালানো যায় না। সরকারের সুদৃষ্টি কামনা করছি এই রাস্তা যেন দ্রুতই পাকা করে। আর রাস্তাটি করা গেলে এখানকার কয়েক লাখ মানুষ সুবিধা পাবেন বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বরিশাল অবকাঠামো উন্নয়ন প্রকল্পটা আশা করছি এই মাসের শেষের দিকেই এটা স্কিম নেওয়া শুরু হবে। সেই ক্ষেত্রে হয়তো এই রাস্তাটা এস্টিমেট পাঠানো সম্ভব হবে। বাকেরগঞ্জ হেডকোয়ার্টার টু হলতা জিসি, ওই রোডটা তো গুরুত্বপূর্ণ একটা রাস্তা। সেখানে বোয়ালে একটা ব্রিজ নির্মাণ করা হলে এবং পাশাপাশি ওই দিক দিয়ে যদি গারুরিয়া হয়ে অন্য কানেক্টিভিটি তৈরি করা যায়, তাহলে এখানকার কয়েক লাখ মানুষের এটার সুফল পাবে। তবে দ্রুত রাস্তাটি কাঁচা থেকে পাকাকরণ করা হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আবু সাইদ অপু, মাই টিভি। গাইবান্ধায় গোবিন্দগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 সহোদর সহ মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছে। গতকাল রাত 9টায় গোবিন্দগঞ্জ দিনাজপুর ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ নামে স্থানে এই দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থানার বৈরাগী হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, গোবিন্দগঞ্জমুখী মোটরসাইকেলের সাথে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে 2 জন নিহত হয় এবং ঘোড়াঘাটের ওসমানপুর হাসপাতালে নেয়ার পথে শাকিল মিয়া মারা যান। পুলিশ ট্রাকটি আটক করেছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন একজন। পুলিশ জানায়, ময়মনসিংহ কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার হারুয়া বাজার এলাকায় ব্যাটারি চালিত একটি এসি বাইকে কিশোরগঞ্জ থেকে
ময়মনসিংহগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ইজি বাইকটি দুমড়ে মুচড়ে যায়। এতে ইজি বাইকের চালক ও যাত্রী রাকিব ও জাহানারা বেগম ঘটনাস্থলে নিহত হয়। আহত এমদাদুল হককে গুরুতর অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখানি বাজারে রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অভাবে বেহাল দশা হয়ে পড়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। খানাখন্দে সৃষ্টি হওয়ার পাশাপাশি জলাবদ্ধতার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দ্রুত এ রাস্তা সংস্কারের দাবি জানিয়েছে ভুক্তভোগী ও পরিবহন সংশ্লিষ্টরা। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন এসএম হামিম। 1985 সালে বড়পুকুরিয়া কয়লা খনি আবিষ্কৃত হওয়ার পর খনিকে কেন্দ্র করে পার্বতীপুর ফুলবাড়ী মহাসড়কের উপর দিয়ে গড়ে ওঠে কয়লা খনি বাজার ও লেভেল ক্রসিং। ছোট বড় অর্ধশতাধিক দোকান নিয়ে গঠিত বাজারের মাঝ দিয়ে যাওয়ার রাস্তায় প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় বেহাল দশায় আঞ্চলিক এই মহাসড়কটি। সড়কের অধিকাংশই খানাখন্দ, আর সামান্য বৃষ্টি হলে গর্তে পানি জমে যায়। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী সাধারণ সহ পরিবহন চালকদের। রাস্তাটা খুবই খারাপ, যাওয়া যাচ্ছে না, পাও তোলাচ্ছে, মোটর গাড়ি ওঠছে না। আমাদের যাতায়াতের অসুবিধা হয়। রাস্তাটা যদি ভালো হয় আমাদের খুব সুবিধা হতো। স্কুলগামী বাচ্চাদের অনেক সমস্যা হয়। এই রাস্তাটা আসলে খুব দ্রুত হওয়া উচিত। সংস্কার না করে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এই সড়কটি। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। গাড়ির প্রাতি আবার সগাব এগুলা তো ভাঙে যায়, স্প্রিং পাতি ভাঙি যায়, যে কোনো সমস্যা হয়, খারাপ হয়, তাতে রাস্তা তো জাম হয়ে যায়। এই রাস্তাটা আমাদের সংস্কার করা হয়, ভালো করা হয়, এটাই আমাদের প্রত্যাশা আশা। মামলা জটিলতার কারণে সড়কের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সড়ক বিভাগ। সামনে যে মাঝে মাঝে করি, কিন্তু এই জমির মালিকানা নিয়ে একটু সমস্যা আছে, হাইকোর্টে মামলা চলমান আছে। সংকট সমাধান করে দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এসএম হামিম, মাই টিভি। রংপুরের পীরগঞ্জে নিখোঁজের একদিন পর করতোয়া নদীর চর থেকে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের মাটিয়ালপাড়া গ্রামের তীর থেকে ঘেঁষা করতোয়ার চর থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যা থেকে বাড়ি থেকে নিখোঁজ হয় মোতালেব নামের ওই শিশু। সকাল 7টায় এক ব্যক্তি ওই চরে ঘাস কাটতে গিয়ে একটি ঝোপের মধ্যে ওই শিশুর লাশ দেখতে পেয়ে স্থানীয় পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টমের শেষে জানা যাবে এটি হত্যাকাণ্ড কিনা। মুন্সিগঞ্জে মোহাম্মদ অনিক নামে এক অটো রিকশা চালককে হত্যা করে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই করে পালিয়েছে ছিনতাইকারীরা। মঙ্গলবার রাত 9টার দিকে সদর উপজেলার বজ্রযোগিনী এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত 9:30টার দিকে বজ্রযোগিনী এলাকার আটপাড়া সড়কে কে বা কারা অটো চালককে ছুরিকাঘাত করে দ্রুত অটো নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় অনেককে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দিনাজপুরের পার্বতীপুরে দীনেশ ঘোষ নামে এক ট্রেন যাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল পার্বতীপুর জংশন স্টেশনের ওভারব্রিজ অতিক্রমের সময় ওই যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে রেল থানা পুলিশ তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে উপজেলা চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ শালন্দর মণ্ডলপাড়া গ্রামের ছোট যমুনা নদীতে নিখোঁজের 25 ঘণ্টা পর গতকাল সন্ধ্যায় শিশু জিফল চন্দ্র রায়ের লাশ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ 2024 চলাকালীন কক্সবাজারের রামুতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। 10 পদাতিক ডিভিশনের উদ্যোগে নাইক্ষণছড়ি, উখিয়া, ঈদগাঁও, ডুলাহাজারা এলাকায় স্থানীয় 1500 দুস্থ ও অসহায় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। গুরুত্বপূর্ণ এলাকায় প্রত্যন্ত অঞ্চলের দুস্থ, বয়স্ক, নারী, শিশু ও অসহায় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
টাঙ্গাইলের ঘাটাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বালক অনূর্ধ্ব 17 এর ফাইনাল খেলা হয়েছে। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ইর্তিজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঘাটাইল সংসদ সদস্য আলহাজ আমানুর রহমান খান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল সহকারী কমিশনার ভূমি কিশোর কুমার দাস, ঘাটাইল উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, পৌর মেয়র মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া সহ অন্যান্যরা। প্রচার প্রচারণা জমে উঠেছে গাজীপুরের টঙ্গীর চিরাগ আলী শেরি বাংলা সিরামিক মার্কেটের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন। দীর্ঘ 50 বছরের ঐতিহ্য ধারণ করা নির্বাচনে জয়ের জন্য প্রার্থীরা ভোটারকে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। জলাবদ্ধতা দূর করে আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থা সহ চাঁদাবাজ মুক্ত করে মার্কেটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সহ সকলের মতামত নিয়ে মার্কেটের ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রয়োজনীয় সকল কাজ করবেন বলে জানান প্রার্থীরা। সফলতার সাথে আপনাদের সাথে ছিলাম মৌলভীবাজার জেলার ঝুড়িতে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা উমেদা বেগমের 17তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে। রাতে মাইটিভির জুরি প্রতিনিধি মনিরুল ইসলামের আয়োজনে এই দোয়া মাহফিল অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, শিক্ষক রফিকুল ইসলাম, জুরি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন সহ অন্যান্যরা। রংপুরের পীরগাছায় মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম উমেদা বেগম এবং 17তম মৃত্যুবার্ষিকী এবং মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর রোগ মুক্তির জন্য কুরআন খতম ও মিলাদ মাহফিল হয়েছে। মাইটিভির পীরগাছা প্রতিনিধি মোহাম্মদ খুরশিদ আলমের আয়োজনে পীরগাছা রেল স্টেশন জামে মসজিদ এর খতিব মাওলানা মহিউদ্দিন বিশেষ দোয়া মাহফিল করেন। দোয়া শেষে তাবারুক বিতরণ করা হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ক্যাম্পে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত 29 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছেন আরও বহু মানুষ। দক্ষিণ গাজায় একটি স্কুলের বাইরে স্থাপিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ক্যাম্পে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদন জানিয়েছে বিবিসি। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে খান ইউনিস শহরের পূর্বে অবস্থিত আবাসন আল কাবিরা শহরের আল আউদা স্কুলের গেটের পাশে স্থাপিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ক্যাম্পে ইসরায়েল এই হামলা চালায়। হামলায় প্রাথমিকভাবে মৃতের সংখ্যা 25 বলে জানানো হয়েছিল, পরে তা বেড়ে 29-এ পৌঁছায়। এছাড়া সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।